আসলে আমি বুঝতে পারিনি লাবণ্য জেগে গেছে। আমার এমন আচরণ দেখে লাবণ্য রাগে ফুঁসছে। আমি যে রাতের অন্ধকারে এভাবে রুমে প্রবেশ করে ওর সাথে এরকম করব, সেটা সে কল্পনাতেও ভাবতে পারিনি। রাগে, ঘৃণায়, অপমানে চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ছে। আমি কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ লাবণ্য শরীরের সমস্ত শক্তি দিয়ে আমাকে জোরে ধাক্কা মারে। আমিও টাল সামলাতে না পেরে বিছানা থেকে সোজা মেঝেতে পড়ে যাই। আর সাথে সাথে আমার কপাল ঠেকে যায় সামনে থাকা টি টেবিলের কোণায়। টি টেবিলের সাথে খুব জোরে বাড়ি খায়, সাথে সাথে ফেটে রক্ত পড়তে থাকে। আমি ব্যথায় ও যন্ত্রণায় উফ বলে কপালে হাত দিয়ে চেপে ধরি। ডিম লাইটের আলোতে তেমন বোঝা যাচ্ছে না কি হয়েছে। লাবণ্য উঠে বিছানায় বসে আমার দিকে তাকিয়ে আছে। আমি মেঝেতে গুটিসুটি মেরে কপালে হাত চেপে ধরে বসে আছি। শরীরের যন্ত্রণা, তার সাথে এখন মাথারও যন্ত্রণা। সব মিলিয়ে খুবই অস্বস্তিকর একটা যন্ত্রণা শিরায় শিরায় বয়ে যাচ্ছে। মনে হচ্ছে আমি এখনই জ্ঞান হারাবো। মাথাটা ঝিমঝিম করছে। লাবণ্য এবার উঠে ঘরের লাইট জ্বালিয়ে দিল। লাইট জ্বালিয়ে আমার অবস্থা দেখে ওর হাত পা কাঁপতে শুরু করলো। চোখগুলো বড় বড় গোল গোল করে আমার দিকে তাকিয়ে আছে। আমার শরীরের দিকে তাকিয়ে ভয় পেয়ে যায়। আসলে সাদা শার্ট পুরো লাল হয়ে গেছে। লাবণ্যর বুঝতে বাকি রইল না লাল লাল এগুলো রক্ত ছাড়া আর কিছুই না। কিন্তু এত রক্ত এলো কোত্থেকে? আমি তখন মেঝেতে বসে আছি নিচের দিকে তাকিয়ে। এবার লাবণ্য আর নিজেকে ধরে রাখতে পারল না। এমন অবস্থায় শত্রু হলেও মানবতার খাতিরে সাহায্য করে, এটা ভেবেই সে আমার দিকে এগিয়ে আসে। আমার হাত ধরে খাটে বসে দেয়। কপাল থেকে একটু একটু রক্ত পড়ছে। হাত পায়ে শরীরের জায়গায় জায়গায় ছোট ছোট ক্ষতর সৃষ্টি হয়েছে। কিন্তু কিভাবে এরকম হলো? লাবণ্যর কথা বলতে কোনো ইচ্ছে নেই আমার সাথে। আসলে ও চায় না আমার সাথে কথা বলতে। কিন্তু এমন পরিস্থিতিতে কথা বলতে বাধ্য হলো। চোখে মুখে যতই রাগ ফুটিয়ে রাখুক না কেন, কিন্তু মনে মনে সে এখনো আমাকেই ভালোবাসে। তবে সেই দুর্বলতা সে সামনে আনতে চায় না। যদি আবার ঠকে। আর এমনিতেও আমার চরিত্র নিয়ে তার অনেক দ্বন্দ্ব। যে ছেলে ক্যারেক্টারলেস হয় তার উপরে ভরসা করে জীবন কাটানো যায় না। যাই হোক, আমার অবস্থা দেখে লাবণ্য ঘাবড়ে যায়। সে কি করবে সেটাই বুঝতে পারছে না। কাল রাতের মতো সে একই প্রশ্ন তার মাথায় ঘুরছে। ঘরের দরজা বন্ধ, তাহলে আমি রুমে ঢুকলাম কী করে? সেটা না হয় পরে দেখা যাবে, কিন্তু আমাকে নিয়ে এখন কি করবে সেটাই বুঝতে পারছে না। এখন আর্জেন্টলি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া খুবই জরুরি। তাই সে আমাকে কিছু না বলে চলে গেল হারুনকে ডাকতে। কিছুক্ষণ দরজা ধাক্কানোর পর হারুন ঘুম ঘুম ভাব নিয়ে হাই তুলতে তুলতে দরজা খোলে। দরজা খুলে লাবণ্যকে দেখে অবাক হয়। মাঝরাতে লাবণ্য এখানে কি করছে? অনিফার কোনো কিছু হলো না তো? হারুন ব্যস্ত হয়ে বলে, কি হয়েছে লাবণ্য, এত রাতে তুই এখানে? অনিফার কিছু হয়নি তো? লাবণ্য নিজেকে সামলিয়ে বলে, অনিফা ঠিক আছে ভাইয়া, কিন্তু আপনার বন্ধু আর বলতে পারলো না। ওর গলা বুঝে আসছে কান্নায়। আমার কথা শুনে হারুন অতীব ব্যস্ত হয়ে বলে, অনির কি হলো আবার, কোথায় ও? আসলে হারুন জানে না রাতে আমি লাবণ্য রুমে গিয়েছি। রুশালীকে দিয়ে আসতে আসতে অনেক দেরি হয়ে যায়। ততক্ষণে আমি লাবণ্য রুমে চলে গিয়েছিলাম। তাই ও কিছুই জানতো না। লাবণ্য কান্না করতে করতে বলে, আমার রুমে ওনার কোনো রকমই বলতে পারছে না, সে এতটাই ঘাবড়ে গেছে। লাবণ্য রুমের কথা শুনে হারুন আর 1 মিনিট দাঁড়ালো না। দৌড়ে লাবণ্য রুমে চলে এলো। ততক্ষণে আমার কপাল থেকে রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। বেশি কাটা যায়নি, সামান্য কেটেছে তো তাই। কিন্তু আমার শরীরের অনেক জায়গায় কাটা ফুটেছে। কিছু বেরিয়ে গেছে, কিছু ভেঙে শরীরে বিঁধে আছে। তেমন জ্বালা করছে, তখনও ব্যথা করছে। সেখান থেকে রক্ত বের হওয়ার কারণে জামা লাল হয়ে গেছে। এটা দেখে লাবণ্য ঘাবড়ে যায়। ভেবেছে আমার কি না কি হয়েছে। এমনিতেই আমি ঠিক আছি। আমি তখনও ওইভাবেই বসেছিলাম। হারুন দৌড়াতে দৌড়াতে রুমে প্রবেশ করে। রুমে প্রবেশ করে দেখে আমার এই অবস্থা। এটা দেখে সেও ঘাবড়ে যায়। হারুনের পিছে পিছে লাবণ্যও ছুটে এসেছে। হারুন আমার কাছে এসে আমার কাঁধে হাত রেখে বলে, কি রে, কি হয়েছে? তোর এই অবস্থা হলো কি করে, কিভাবে হলো? হারুনকে এমন ব্যস্ত হতে দেখে আমি বললাম, আরে এত ব্যস্ত হওয়ার মতো কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি। হারুন উত্তেজিত হয়ে বলে, কোথায় ঠিক আছিস তুই? পুরো শরীর রক্তাক্ত হয়ে আছে, কপাল কেটে গেছে, এর মাঝেও তুই বলছিস ঠিক আছিস? চল ডাক্তারের কাছে। আমি বললাম, ডাক্তারের কাছে যেতে হবে না। ডাক্তারের কাছে যাওয়ার মতো কিছুই হয়নি। ঘরে ফাস্টিং বক্স আছে, যদি থাকে তো নিয়ে আয়, ওতেই হয়ে যাবে। হারুন আমার কথা মতো দৌড়ে গিয়ে ফাস্টিং বক্স নিয়ে এলো। লাবণ্য তখনও দরজার কাছে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু মুখে একটা কথাও বলছে না। আমি চুপচাপ বসে আছি। হারুন আসতেই আমি শার্টের বোতাম খুলতে লাগলাম। বোতাম খুলতেই শরীরে ছোট ছোট ক্ষত ওদের চোখে পড়লো। এটা দেখে লাবণ্য অবাক হয়, এভাবে ছোট ছোট ক্ষত কিভাবে হলো? হারুন তো আরও বেশি অবাক হয়েছে।
এখনো জায়গায় জায়গায় কাটা আটকে আছে। হারুন এসব দেখে বলে, তুই কোথায় পড়েছিস বলতো? তোর শরীরে এত কাটা বিঁধেছে কিভাবে? আমি বললাম, আসলে মই বেয়ে উঠতে গিয়ে পড়ে গিয়েছিলাম। মেয়েটাকে দেখতে খুব মন চাইছিল, তাই আমি মই বেয়ে ব্যালকানিতে ওঠার চেষ্টা করেছিলাম। হঠাৎ পা ফসকে গোলাপ গাছের উপরে পড়ে যায়। সেখান থেকে কাটাগুলো গায়ে বেঁধে। হারুন বলে, সেটা না হয় বুঝলাম, কিন্তু কপাল কিভাবে কেটেছে? আমি এবার লাবণ্যর দিকে তাকিয়ে বললাম, অন্ধকার রুমে হোঁচট খেয়ে পড়ে গিয়েছি, তাতেই কপাল ঠুকে যায় টি টেবিলের সাথে। লাবণ্য আমার কথা শুনে নিস্তব্ধ হয়ে গেল। মনে মনে বলে, শুধুমাত্র মেয়েকে দেখার জন্য এতটা রিস্ক নেওয়ার কি ছিল? সকালে কি দেখতে পারতো না? কিন্তু মেয়েকে দেখতে এসে আমার সাথে কি করছিল? কই, সেটা তো বললো না। লাবণ্যকে অমন করে দাঁড়িয়ে থাকতে দেখে হারুন বলে, কিরে তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয়, আমাকে হাতে হাতে সাহায্য কর। এবার লাবণ্য গুটি গুটি পায়ে আমার দিকে এগিয়ে আসে, চোখে এখনো জল চকচক করছে। সেটা আমার চোখ এড়ালো না। লাবণ্য কাছে আসতে হারুন বলে, তুই ধীরে ধীরে ওর গায়ের কাঁটাগুলো খোল, দেখিস আবার জোরে টান দিস না, তাহলে কাঁটা ভেঙে থেকে যাবে, পরে আবার ইনফেকশন হয়ে যাবে। আমার শরীর থেকে কাঁটা বের করতে হবে শুনে লাবণ্য চোখ বড় বড় করে তাকায় হারুনের দিকে। লাবণ্য বলে, আমি পারবো না, এটা আমার দ্বারা সম্ভব হবে না। হারুন বলে, দেখ লাবণ্য, এখন পারবো কি পারবো না সেটা ভাবার সময় নেই, দেখতে পাচ্ছিস না ওর অবস্থা? এসব চিন্তা না করে তাড়াতাড়ি আয়। এবার লাবণ্য বাধ্য হলো। সে ধীরে ধীরে আমার কাছে এসে দাঁড়ায়, তারপর এক এক করে কাঁটা তুলতে লাগলো। প্রত্যেকটা কাঁটা তোলার সময় আমার চোখ মুখ বন্ধ করে মুখের এমন প্রতিক্রিয়া করে মনে হচ্ছে যেন ওর শরীর থেকে কাঁটা তুলছে। কাঁটা তুলছে আমার শরীর থেকে, আর ব্যথা পাচ্ছে ও। একসময় খুঁজে খুঁজে সবগুলো কাঁটা তোলা হলো। হারুন আমার মাথায় ব্যান্ডেজ করে লাবণ্যকে বলে, ওর ক্ষতস্থানে মলম লাগিয়ে দিয়ে এক গ্লাস হলদিওয়ালা দুধ গরম করে এনে দে। আমার কাল সকালে জরুরি কাজ আছে, নয়তো আমি মলম লাগিয়ে দিতাম। আরে এমনিতেও তোর আর অনির সম্পর্কে আমি সব জানি, তাই বলছি রাগ অভিমান ভুলে নিজেদের মধ্যে সব ঠিক করে নে। নিজের জন্য না হলেও অ্যাটলিস্ট মেয়ের জন্য কর। এই বলেই হারুন চলে গেল। লাবণ্য চুপচাপ দাঁড়িয়ে হারুনের কথাগুলো শুনে গেল। কিছুই বলল না, কারণ রাতের সিনক্রেট করা ঠিক হবে না। একে তো মেয়ে ঘুম থেকে জেগে যাবে, দ্বিতীয়ত চেঁচামেচি শুনে বাড়ি শুদ্ধ সবাই উঠে যাবে। তাই চুপ করে গেল। আমি চুপচাপ খাটে বসে আছি। লাবণ্য চুপচাপ আমার গায়ে মলম লাগাচ্ছে, কিন্তু আমাদের মাঝে কোনো কথা হচ্ছে না। লাবণ্য মনে মনে ভাবছে, তুমি আমার সাথে যা করেছো তার জন্য তো আমি তোমাকে কোনো দিনও ক্ষমা করব না। আর বাকি রইল মেয়ে, ওকে নিয়ে আমি অনেক দূরে চলে যাব, যেখানে তুমি আমাকে কোনো দিনও খুঁজে পাবে না। কিন্তু তারপরেও তোমাকে আমি মেনে নিতে পারবো না। এদিকে আমি মনে মনে ভাবছি, যাক বাবা, যা হয় ভালোর জন্যই হয়। মই থেকে যদি না পড়তাম তাহলে কি আর লাবণ্য আমার সেবা করত? এই উসিলায় অন্তত সব কিছু সমস্যার সমাধান হবে। মনে মনে ভাবতে লাগলাম। লাবণ্য আমাকে মলম লাগিয়ে দিয়ে হলদি আলা দুধ গরম করে এনে আমার হাতে দেয়। কিসের এত দেমাক মেয়েটার? এখনো পর্যন্ত একটা কথাও বলেনি। ওর জন্যই তো আমার কপালটা কেটে গেল, একটিবার সরিও বলল না। কেমন মেয়ে রে বাবা, আমিও ছাড়ার পাত্র না। আমি বললাম, আমার মাথা ব্যথা করছে, মাথা একটু টিপে দাও তো। আমার মুখে এই কথা শুনে লাবণ্য চোখ ছোট ছোট করে তাকায়। আমি বললাম, কি হলো, বসে আছো কেন, মাথা টিপে দাও। এবার লাবণ্য কথা না বলে থাকতে পারলো না। লাবণ্য বলে, আসলে আমার কোনো ইচ্ছেই ছিল না আপনার সাথে কথা বলার, কিন্তু আপনি আমাকে বাধ্য করলেন কথা বলতে। আর একটা কথা, আমি কেন আপনার মাথা টিপে দেব? শরীরে ক্ষত ছিল বলে হারুন ভাইয়ের কথাতে আর মানবতার খাতিরে সেবা করতে বাধ্য হয়েছি। তাই বলে এই না যে আমি আপনাকে সেবা করতে থাকবো। আমি আর পারবো না। আমি বললাম, তুমি বাধ্য, কারণ তোমার কারণে আমার কপাল কেটেছে। তুমি যদি অমন করে ধাক্কা না দিতে তাহলে আমি পড়তামও না, আমার কপালটাও কাটতো না। এখন ভালোই ভালোই আমার কপাল টিপে দাও। লাবণ্য বলে, আমি কি ইচ্ছে করে আপনাকে ধাক্কা দিয়েছি? আপনি ভুলে যাচ্ছেন আপনি কি করেছেন আমার সাথে। রাতের অন্ধকারে চোরের মতো একটা মেয়ের রুমে প্রবেশ করে আবার সেই ঘুমন্ত মেয়ের সাথে জোরপূর্বক, ছি, বলতেও আমার রুচিতে বাজছে। আমি বললাম, রাতের অন্ধকারে ব্যালকনি টপকে তোমার জন্য আমি রুমে আসিনি, আমি এসেছি আমার মেয়ের জন্য। লাবণ্য বলে, ও আপনার মেয়ে না, আমার মেয়ে। আর আপনি যদি আমার মেয়ের জন্য এসে থাকেন তাহলে আমার সাথে ওসব কি করছিলেন? আমি বললাম, তোমার সাথে যা করছি এতে আমার কোনো দোষ নেই। যেভাবে নাইটি পরে শুয়েছিলে এটা দেখেই তো মাথা ঘুরে গেল, তাই আর নিজেকে ধরে রাখতে পারিনি। লাবণ্য অবাক হয়ে বলে, যেভাবে নাইটি পরেছিলাম মানে কি বলতে চাইছেন? আমি বললাম, ওই তো নাইটি হাঁটুর উপরে উঠেছিল, নাইটির গলা পার হওয়ার কারণে, মানে বুঝতেই তো পারছো, সবই দেখা যাচ্ছিল। কথাগুলো আমি ওর বুকের দিকে তাকিয়ে বললাম। আমার দৃষ্টি অনুকরণ করে লাবণ্য নিজের বুকের দিকে তাকায়।
দেখে সত্যিই গলা অনেক বড়, তার জন্য অধিকাংশ অংশ বেরিয়েই আছে। আর সে ওড়নাও পরেনি। হঠাৎ সে দুই হাতে নিজের বুক ঢেকে বলেছি, আপনার নজর এত খারাপ জানতাম না। আমি মুচকি হেসে বললাম, তুমি এমন আচরণ করছো যেন আমি পরপুরুষ, আমার সাথে কোনোদিন তোমার কোনো সম্পর্কই ছিল না। এমন ভাব করছো যেন তোমার সাথে আমার আজকেরই পরিচয়। লাবণ্য বলে, হ্যাঁ এটা সত্যি যে এক সময় আপনার সাথে আমার একটা সম্পর্ক ছিল। সেটা অতীত, কিন্তু বর্তমান আমার সাথে আপনার কোনো সম্পর্ক নেই। তাই আমার জন্য আপনি এখন একটা পরপুরুষ, আগেও ছিলেন পরপুরুষ। কিন্তু বুঝতে পারিনি আমি আপনার মনের অভিসন্ধি। বিশ্বাস করেছিলাম অন্ধের মতো আপনাকে, মন প্রাণ উজাড় করে ভালোবেসেছিলাম। আপনাকে খুশি রাখতে আপনার ওই মুখের হাসির জন্য নিজের সর্বোচ্চ উজাড় করে দিয়েছিলাম। কিন্তু তার বদলে কি পেলাম? কি দিয়েছেন আপনি আমাকে বলুন তো? এক রাশ দুঃখ, কষ্ট, যন্ত্রণা, এছাড়া কি দিতে পেরেছেন আপনি বলুন তো? আমি বললাম, দিয়েছি তো, পৃথিবীর সবচেয়ে বড় অমূল্য সম্পদ দিয়েছি তোমাকে, যেটা পাওয়ার জন্য এমন অনেক মানুষ আছে যুগ যুগ অপেক্ষা করছে। এমন একটা উপহার দিয়েছি যাকে আঁকড়ে ধরে তুমি বেঁচে থাকার স্বপ্ন দেখছো। সেটা তো আমারই দৌলতে পেয়েছো। অস্বীকার করতে পারবে যে ও আমার ঔরস্যজাত সন্তান না? এই বলে আমার মেয়ের কপালে একটা চুমু দেই। তারপর বললাম, লাবণ্য, ও আমারও মেয়ে। তুমি যতই অস্বীকার করো না কেন, চাইলেও সত্যিটাকে পাল্টাতে পারবে না। আমি মানছি আমি তোমার সাথে যা করেছি অন্যায় করেছি, যার ক্ষমা কোনো দিনও হয় না। শুধু তোমার সাথে কেন, তোমার মতো এরকম অনেক মেয়ের সাথে করেছি। অন্যায় করার সময় আমি বুঝতে পারিনি, শুধু করেই গিয়েছিলাম। কিন্তু এখন আমি উপলব্ধি করতে পারছি যে আমি কত বড় অন্যায় করেছি। আমি চাইলেও কোনো কিছু আগের মতো করতে পারবো না। কিন্তু আমি নিজেকে শোধরাতে চাই, এসব থেকে বেরিয়ে আসতে চাই। আমাকে একটা সুযোগ দাও। লাবণ্য বলে, কি বলতে চাইছেন আপনি? কিসের সুযোগ দেব আপনাকে? আর আপনার মতলব কি সেটা বলুন তো? এতগুলো কথা আমাকেই বা কেন শোনাচ্ছেন? আমি বললাম, তুমি কি সত্যিই কিছু বুঝতে পারছো না আমি কি বলতে চাই, বা আমি কি চাই? লাবণ্য বলে, না, বুঝতে পারছি না। ক্লিয়ারভাবে বলুন কি বলতে চান। আমি বললাম, আমি তোমাকে বিয়ে করতে চাই। দেখো, আমি কথা দিচ্ছি আমি ভালো হয়ে যাব। তুমি যা বলবে আমি তাই শুনবো, যেভাবে বলবে সেভাবেই চলবো। কথা দিচ্ছি আমি তোমাকে ঠকাবো না, তোমার প্রাপ্য সম্মানটুকু দেব। আমার মেয়ের দিকে তাকিয়ে না হয় সব কিছু ভুলে নতুন করে শুরু করি। লাবণ্য বলে, আপনার এই ফালতু লেকচার না আপনার কাছে রাখুন, দ্বিতীয়বার আমাকে শোনাতে আসবেন না। আপনি নিজেকে শোধরাবেন এটাও কি আমাকে বিশ্বাস করতে হবে? আপনার মতো একটা চরিত্রহীন মানুষ নিজেকে পাল্টাবে? এটা তো কখনোই হতে পারে না। যে পুরুষ হাজার নারীতে আসক্ত হয়, সে কোনোদিনও এক নারীকে আঁকড়ে ধরে থাকতে পারে না। তার প্রমাণ তো গতকাল সকালেই পেলাম। অন্য একটা মেয়ের গলা জড়িয়ে গায়ে গা ঘেঁষে দাঁড়িয়েছিলেন। নিজের চোখেই তো দেখলাম। অস্বীকার করতে পারবেন? আপনি নিজেকে শোধরাতে পারবেন না, তাই বলছি আমাদের পিছু ছেড়ে দিন। আমাদের আমাদের মতো করে বাঁচতে দিন। আমি বললাম, আমি মেয়েটির গলা জড়িয়ে ধরিনি, সে আমার গলা জড়িয়ে ধরে গা ঘেঁষে দাঁড়িয়েছিল। লাবণ্য, তুমি হয়তো একটা কথা জানো না, কাল যে মেয়েটি আমার গলা জড়িয়ে ধরেছিল তার সাথে আমার এঙ্গেজমেন্ট হয়েছে। মানে ও আমার ব্যাগদত্তা, নাম রুশালী। আমার কথা শুনে লাবণ্য অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকে। সে আমার দিকে তাকিয়ে মনে মনে বলে, তার মানে ওই মেয়েটা ওর বাগদত্তা? ওই মেয়েটাকে ও বিয়ে করছে? তাহলে আমাকে স্বপ্ন দেখাতে আসছে কেন? আমাকে নিয়ে আবার কোনো গেম খেলতে চাইছে ও? লাবণ্য বলে, ও তাহলে ওই মেয়ের কপাল পুড়তে চলেছে। বেচারি জানেও না কেমন ছেলের সাথে ওর বিয়ে হচ্ছে। এক নম্বরের ফ্ল্যাট চরিত্রহীন লম্পট একটা ছেলের সাথে তার বিয়ে হতে চলেছে। না জানি তাকে বিয়ে করার পর তাকে রেখে কোনো মেয়ের সাথে আবার ফুলশয্যা করবে। বেচারি সারা জীবন চোখের পানি ফেলবে। আমি বললাম, তুমি ঠিক কথাই বলেছ, তোমার কথা যথার্থই যুক্তি আছে। প্রথমত বলে রাখি, সে আমার সম্পর্কে A to Z সব জানে। কাল রাতে আমি ওকে সব খুলে বলেছি। আগে বলিনি কারণ বলার প্রয়োজন মনে করিনি, কিন্তু এখন বলতে বাধ্য হয়েছি। কেন বলতে বাধ্য হয়েছি সেটা তোমাকে পরে বোঝাবো, তবে একমাত্র আমার কথা ছাড়া ওকে আমি সব বলেছি। কিন্তু একটা মজার বিষয় কি জানো, এত কিছু জানার পরেও সে আমাকে বিয়ে করতে রাজি। তুমি হয়তো ভাবছো এটা কিভাবে হতে পারে। সে না হয় তোমাকে আমি পরে বুঝিয়ে বলছি। লাবণ্য বলে, সবার কথা বলেন, আমার কথা বললেন না কেন? আমার কথা বলতে কি বিবেকে বেঁধেছিল? আমি বললাম, তোমার কথা বলিনি কারণ আমি ভেবেছি আমার বিষয়ে যা বলেছি তা শোনার পর সে আমাকে ছেড়ে দেবে। কিন্তু না, সে আমার কথা বিশ্বাসই করলো না। আমার সাথে হারুন আর হিনাও ছিল, ওরা বলার পরেও বিশ্বাস করে। তবে বিশ্বাস করেও কি লাভ হলো বলো? সে তো সব কথা শুনে সেটা অতীত ভেবে উড়িয়ে দিয়েছে, তার জন্য এগুলো কোনো ম্যাটার রাখে না। যাই হোক, এই বিয়েটা ভাঙার জন্য আমার লাস্ট অপশন ছিলে তুমি।
বিয়ে ভাঙার কথা শুনে লাবণ্য অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকে। আমি কেন বিয়ে ভাঙতে চাইছি সেটা ওর মাথায় আসছে না। আমি ওর মুখের ভাব বুঝতে পেরে বললাম, তুমি আগে আমার সম্পূর্ণ কথা শোনো, তারপর তোমার প্রতিটা কথার উত্তর আমি দিচ্ছি। সব আমি তোমাকে পুরো বুঝিয়ে বলবো। যখন আমি রুশালীকে তোমার কথা বললাম, এমনকি আমাদের মেয়ে অনিফার কথা বললাম, তখন সে কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে যায়, ভাবনায় ডুবে যায় কি করবে বা কি করা উচিত। তখনও পর্যন্ত আমি তাকে বলিনি যে আমি তাকে বিয়ে করতে চাই না। অনেকক্ষণ ভেবে নিয়ে সে সিদ্ধান্ত নিল সে আমাকেই বিয়ে করবে, এমনকি অনিফাকেও নিজের মেয়ের মতো স্নেহ করবে। এই সিদ্ধান্ত নিতে সে বাধ্য হয়েছে এই জন্যই কারণ আমি তাকে বলেছি অনিফা আমার মেয়ে, অনিফাকে আমার চাই। আমি আমার সন্তানকে কোনো পরিস্থিতিতেই দূরে রাখতে চাই না। তাই সে সিদ্ধান্ত নেয় অনিফাকে সে আমাদের সাথে নিয়ে যাবে। আমার কথা শুনে লাবণ্য বিস্ফোরিত চোখে আমার দিকে তাকিয়ে আছে। চোখে মুখে অবিরাম রাগ হয়ে ফুটে উঠেছে। চোখ দুটো রাগে লাল হয়ে উঠেছে। চোখ থেকে যদি আগুন নিগ্রত হতো তাহলে হয়তো আমাকে ঝলসে দিত। হঠাৎ ফট করে উঠে এসে আমার কলার চেপে ধরে বলে, সাহস কী করে হয় আমার মেয়েকে আমার থেকে নিয়ে যাওয়ার কথা মাথায় আনার? খুন করে ফেলবো আমি, ও শুধু আমার মেয়ে, ওকে আমি কাউকে নিয়ে যেতে দেব না। লাবণ্যর এমন আচরণ স্বাভাবিক, ওর আচরণে আমি কিচ্ছু মনে করিনি। কোনো মাই চায় না নিজের সন্তানকে কাউকে দিতে। ওর কষ্টটা আমি বুঝতে পারছি। লাবণ্য কথাগুলো বলে কান্না করে দেয়। সে কান্না করতে করতে আমার বুকে মাথা ঠেকিয়ে বলে, দোহাই আপনার, আমার মেয়েকে আমার কাছ থেকে নিয়ে যাবেন না, আমি ওকে ছাড়া মারা যাব। ওকে ছাড়া আমি বাঁচবো না। আমি ওর মাথা বুকের সাথে চেপে ধরে বললাম, আরে তুমি কান্না করছো কেন? তুমি আমার সম্পূর্ণ কথা না শুনে কান্না করে দিলে? তুমি কি ভাবছো রুশালী যা বলবে আমি তাই শুনবো? কি করে ভাবলে তুমি যে আমি আমার মেয়েকে তোমার কাছ থেকে ছিনিয়ে নেব? এমনিতেও তুমি আমার জন্য অনেক কষ্ট পেয়েছো, আমি আর চাই না তোমাকে কষ্ট দিতে। তাই তো আমি ওকে না করে দিয়েছি। এবার লাবণ্য আমার বুক থেকে মাথা তুলে বলে, সত্যি বলছেন তো আপনি? আমি বললাম, হ্যাঁ সত্যি বলছি। আমি ওকে বলেছি আমি ওকে বিয়ে করতে পারবো না। কেন জানো? শুধুমাত্র তোমার জন্য। তুমি আমার বাচ্চার মা, তোমাকে এভাবে কষ্ট পেতে আমি দেখতে পারি না। আমার মেয়ে আমার পরিচয়ে না বেঁচে যারোর সন্তানের পরিচয়ে বাঁচুক, আমি জীবিত থাকতে আমি কখনোই হতে দেব না। লাবণ্য, অনিফা আমার মেয়ে, ইনফ্যাক্ট আমাদের দুজনের সন্তানও। ওকে আমরা দুজন মিলে মানুষ করব। প্লিজ লাবণ্য, অতীতে যা হয়েছে সব ভুলে গিয়ে নতুন করে শুরু করি না চলো। এতক্ষণে মনে হয় লাবণ্যর হুঁশ ফিরল। সে যে আমার কলার চেপে ধরে আমার বুকে মাথা ঠেকিয়ে আছে সেটা তার মনেই নেই। হঠাৎ সে আমাকে ছেড়ে গিয়ে দূরে সরে বসে, চোখে মুখে রাগ ফুটিয়ে বলে, এটা কখনোই সম্ভব না। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আপনি যা করেছেন আমার সাথে সেটা ভোলারও না। আমি বললাম, কিন্তু কেন লাবণ্য? কেন আমরা সব কিছু ভুলে গিয়ে নতুন করে শুরু করতে পারি না? তুমি কি চাও না তোমার মেয়ে তার বাবার পরিচয়ে বড় হোক? লাবণ্য বলে, হ্যাঁ চাই, কিন্তু আপনার মতো একটা জঘন্য নিকৃষ্ট চরিত্রহীন মানুষের পরিচয়ে আমি আমার মেয়েকে বড় করতে চাই না। আমি চাই না আপনার মতো একটা মানুষের ছায়া আমার মেয়ের উপরে পড়ুক। আপনার সাথে সাথে আপনার ছায়াও দূষিত। তাই আমি আপনার কাছে অনুরোধ করব, আমাদের থেকে দূরত্ব রাখুন। আপনার যখন এঙ্গেজমেন্ট হয়ে গেছে তখন তাকে বিয়ে করে নতুন করে সংসার করুন। তার থেকে না হয় একটা নয়, দরকার পড়ে তো 1 ডজন বাচ্চা নিয়ে নেবেন। তখন আর নিজের সন্তানের অভাব থাকবে না। কিন্তু আমার অনুরোধ, আমার মেয়ের পিছু ছেড়ে দিন। না, এ তো দেখছি সোজা কথা শুনবে না। আমি বললাম, তার মানে তুমি আমাকে বিয়ে করতে চাইছো না? লাবণ্য বলে, না। আমি বললাম, তুমি হয়তো আমার সম্পর্কে কিছুই জানো না লাবণ্য। আমি অনি, আজ পর্যন্ত যা চেয়েছি তা নিজের করে পাইনি, এমনটা কোনোদিনও হয়নি। এবারেও তা হবে না। লাবণ্য বলে, কি করবেন আপনি? আপনার যা মন চায় তা করে নিন, কিন্তু আমি আমার মেয়েকে কোনোভাবেই আপনাকে দেব না। আমি বললাম, আমার মেয়ে তো আমি নিয়েই যাব, তার সাথে তোমাকেও। এমন পরিস্থিতির সৃষ্টি করব যেটাতে তুমি বাধ্য হবে নিজে থেকেই বলতে আমাকে বিয়ে করুন। আমাকে আর জোর করতে হবে না। লাবণ্য বলে, স্বপ্ন দেখে যান, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু এটা বাস্তবে কোনো দিনও হবে না। কিসের ভিত্তিতে মেয়েটি এত জোরের সাথে কথা বলছে? ও কিভাবে আমাকে? আমি কিছুই করতে পারি না? ওর কথা শুনতে শুনতে সত্যি আমার মেজাজ গরম হচ্ছে এবার। আমার মেয়ে আর আমাকেই বলছে কিনা ওর থেকে দূরে থাকতে। আমার ছায়াও যেন ওর উপরে না পড়ে। আমি খারাপ হলেও ওর বাবা আমি। ওর আচরণে আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল, নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। শরীরের ব্যথা ভুলে গিয়ে হঠাৎ ওকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে ওর বুকের উপরে বসে পড়ি। এক হাতে ওর 2 হাত বিছানার সাথে চেপে ধরি, অন্য হাতে খুব শক্ত করে গাল টিপে ধরে দাঁতে দাঁত পিষে বললাম, এই তোর সাহস কী করে হয় আমার মুখের উপরে এত বড় বড় কথা বলার?
কালকে থেকে এই পর্যন্ত তোকে কিছু বলেছি না বলে মুখ দিয়ে যা আসছে তাই বলছিস? ভুলে যাস না আমি অনন্ত চৌধুরী অনি। কেউ আমাকে চোখ রাঙিয়ে কথা বলবে সেটা আমি বরদাস্ত করি না। আমাকে কেউ কিছু বলার আগে দুইবার ভাবে। সেই জায়গায় তোর মতো পুচকি মেয়ে আমার চোখে চোখ রেখে চোখ রাঙিয়ে আমাকে কথা শোনাস? আমি চাইলে না তোর চোখের সামনে দিয়ে আমার মেয়েকে আমি নিয়ে যেতে পারি। তুই কিচ্ছু করতে পারবি না, কিন্তু আমি সেটা করব না। তোকে যে আমার চাই। তোর এই সুন্দর ফিগার যে আমাকে আবার আকৃষ্ট করেছে, তোকে ছেড়ে দিয়ে কী করে বলতো? তার চেয়ে বড় কথা, তুই আমার সন্তানের মা। আমার জন্য তুই অনেক কষ্ট সহ্য করেছিস। মানুষের অনেক লাঞ্ছনা কুঞ্জনা শুনতে হয়েছে আমার জন্য। তাই আমি তোকে নিজের করে নিতে চেয়েছিলাম। অন্তত তোকে একবার আমি একটু সুখ দিতে চেয়েছিলাম। কিন্তু তুই সোজা কথা শোনার মেয়ে না। এবার দেখ আমি কি করি, যা করব না সেটা তুই কল্পনাতেও ভাবতে পারবি না। তবে একটা কথা মনে রাখিস, আমার মেয়ে তো আমি নেবই। তার জন্য আমাকে যা করতে হবে আমি তাই করব। এদিকে লাবণ্যর গাল টিপে ধরায় খুব ব্যথা পাচ্ছে। সে ব্যথায় ছটপট করছে আর কান্না করছে। রাগের চোটে আমি জ্ঞান শূন্য হয়ে পড়েছিলাম। আমি যে ওর গাল এত শক্ত করে টিপে ধরেছি সেদিকে আমার কোনো খেয়ালই ছিল না। হঠাৎ ওর চোখের পানি দেখে সম্বিত ফিরল আমার। সাথে সাথে আমি ওকে ছেড়ে দিলাম। ওর বুকের উপর থেকে নেমে হাত ধরে টেনে নিজের বুকে এনে ফেললাম। লাবণ্য টাল সামলাতে না পেরে আমার বুকে এসে লেপ্টে পড়ে। আমি দুই হাতে বুকের সাথে জড়িয়ে নিলাম। মাথায় আলতো করে কিস করে ওর গালের সাথে গাল ঘেঁষতে লাগলাম। কপালে টুপ করে একটা চুম্বন করলাম। গালের যে অংশ টিপে ধরেছি সেখানে ছোট ছোট করে কিস করতে লাগলাম। একটা সময় ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ চুম্বন করে নাকে নাক ঘেঁষে বললাম, সরি, আই রিয়েলি সরি, বাট আই লাভ ইউ লাবণ্য। এবার আমি তোমাকে সত্যি ভালোবাসি। সারা জীবন এভাবেই তোমাকে আমার বুকে চাই। একটি মুহূর্তের জন্য তোমাকে হারাতে চাই না। ভালোবাসি তোমাকে, বড্ড বেশি ভালোবেসে ফেলেছি। ক্ষমা করে দাও না আমাকে। আমি তোমাকে ছাড়া আর আমার মেয়েকে ছাড়া সত্যিই থাকতে পারবো না। বিশ্বাস করো লাবণ্য, যবে থেকে জানতে পেরেছি অনিফা আমার মেয়ে, তবে থেকেই আমি অনুশোচনায় ভুগছি। আমি অনেক বড় অপরাধ করেছি। সেগুলো মনে পড়তে লাগলো আমার। আমার মেয়েকে দেখার পর আমি উপলব্ধি করতে পেরেছি সব কিছু। আমি সুন্দরভাবে নিজের মেয়েকে নিয়ে তোমাকে নিয়ে বাঁচতে চাই। আমাকে ক্ষমা করে দিয়ে একটিবার সুযোগ দাও। কথা দিচ্ছি তুমি যা বলবে আমি তাই শুনবো, কিন্তু তার বিনিময়ে তোমাদেরকে চাই। এতক্ষণ লাবণ্য চুপচাপ আমার বুকে মাথা রেখে শুনছিল। সরি, ভুল বললাম। আসলে ওকে আমি শক্ত করে জড়িয়ে ধরে আছি, যার ফলে ও নড়তেও পারছে না, চড়তেও পারছে না। অনেকক্ষণ ধরে চেষ্টা করছে নিজেকে ছাড়ানোর। এতক্ষণ পর্যন্ত সে আমাকে কয়টা ঘুষি মেরেছে তার কোনো হিসাব রাখিনি। এবার আমি ওকে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরেই হলো আসল বিপত্তি। হঠাৎ সে আমার সাথে যা করলো তার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। ভাবতে পারিনি ও হঠাৎ আমার সাথে এরকম করবে। এত সুন্দর করে বোঝানোর পরেও এসব করার মানে ছিল না। তাহলে কি আমি ব্যর্থ? সে কি বারবার আমার সাথে এরকমই করবে? এরপর যা হলো, আজকের গল্প এখানেই সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন। তো বন্ধুরা, তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।